আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। এই ৪ বছরের রুশ-ইউক্রেন যুদ্ধ এটা অবশেষে ইউরোপ এবং ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র এই ত্রিদেশীয় শক্তি বা ৩ টা জোট এদের পরাজয়ের মাধ্যমে এই ইউক্রেন যুদ্ধটা শেষ হতে চলেছে। তো এই যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি টানতে আমরা ২৮ ডিসেম্বর দেখলাম ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি বৈঠক অনুষ্ঠিত হলো এবং সারা বিশ্বের নজর ছিল এই বৈঠকের দিকে। তো এই বৈঠকের আগে নানান ঘটনা ঘটলো। ঠিক বৈঠকের আগ মুহূর্তে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের সাথে ডোনাল্ড ট্রাম্প প্রায় ২ ঘন্টা ধরে তারা টেলিফোনে কথা বললেন। আর বৈঠক শেষে এই যে ইউরোপীয় ইউনিয়নের নেতারা বিশেষ করে ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে এসব দেশের রাষ্ট্রপ্রধানরা এবং সেই ন্যাটো মহাসচিব এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বা মহাসচিব তারা এই ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে একটা ভিডিও কনফারেন্সে দীর্ঘক্ষণ ধরে কথা বলেন। তো এই বৈঠকের ফলাফল যেটা দাঁড়ালো সেই ফলাফল বলা হচ্ছে যে দুটি প্রধান বিষয়ে বড় অগ্রগতি হয়েছে এরকমটাই পর্যবেক্ষকরা দাবি করছেন। তো সেখানে ট্রাম্প এবং জেলেনস্কি যে সংবাদ সম্মেলন করেন বৈঠকের পর, তো তারা জানান, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প জানান যে তারা ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা গ্যারান্টির যে বিষয়টা রয়েছে সেটাতে শতভাগ অর্থাৎ ১০০% সম্মত হয়েছেন তারা দুজন। আর যে ২০ দফা শান্তি পরিকল্পনার যে বিষয়গুলো রয়েছে তাতে ৯০% তারা দুজন এই সম্মত হয়েছেন। তো অমীমাংসিত যেটা রয়েছে যেটাতে তারা কোনো সম্মত হতে পারেননি সেটা হচ্ছে যে দোনবাস অঞ্চলের নিয়ন্ত্রণটা কার হাতে থাকবে, কিভাবে থাকবে, কতটুকু থাকবে। দোনবাস বলতে সেই লুহান্স্ক এবং দোনেস্ক এই অঞ্চলটা বোঝাচ্ছে। আর আরও একটি বিষয় অমীমাংসিত রয়েছে সেটি হলো ভূখণ্ড ছাড় দেওয়ার বিষয়ে, যে ইউক্রেন কতটুকু ভূখণ্ড রাশিয়ার কাছে ছেড়ে দিবে। তো এই দুটো পয়েন্টই আসলে যেটা অমীমাংসিত রয়েছে সেটি এই যুদ্ধ চূড়ান্তভাবে বন্ধ হবার বা একটা শান্তি চুক্তি হবার ক্ষেত্রে প্রধান বাধা, এবং এটা নিয়েই আলোচনাটা দীর্ঘায়িত হচ্ছে এবং অনেক জটিলতা দেখা দিচ্ছে। তো আমরা যদি ফিরে তাকাই সেই গত নভেম্বরের শেষ দিকে এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা এটা প্রকাশিত হয়ে পড়ে বিভিন্ন পত্রপত্রিকায় ২০ নভেম্বরের দিকে। তো সেখান থেকে দেখা যায় যে ডোনাল্ড ট্রাম্প এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের জন্য যে ২৮ দফা শান্তি পরিকল্পনা দিয়েছিলেন সেখানে মূল কতগুলো বিষয় ছিল। তো প্রথমত ছিল যে রাশিয়া ইউক্রেনের যে অঞ্চলগুলো দখল করেছে সেই দোনবাস অঞ্চলের লুহান্স্ক এবং দোনেস্ক ২০২২ সালে এটা দখল করে, ২২ সালের মাঝামাঝি পর্যায়ে এসে বিরাট একটা এলাকা দখল করে, এবং এই ২০১৪ সালে এর আগে যেটা ক্রিমিয়া দখল করেছিল এই অঞ্চল দখলকৃত যে অঞ্চলগুলো রয়েছে রাশিয়ার সেটাকে এখন ইউক্রেনকে স্বীকৃতি দিতে হবে। অর্থাৎ ইউক্রেন এই বিরাট একটা অঞ্চল যেটা ইউক্রেনের মোট আয়তনের ৫ ভাগের ১ ভাগ সেটা রাশিয়ার অধীনে ছেড়ে দিতে সম্মত থাকতে হবে এবং স্বীকার করতে হবে যে এটা রাশিয়ার সার্বভৌমত্বের অংশ। তো এভাবে ইউক্রেনকে এই জিনিসটা মানতে হবে। ডোনাল্ড ট্রাম্পের সেই শান্তি পরিকল্পনায় সেটা ছিল। আরও একটি বিষয় ছিল সেই শান্তি পরিকল্পনায় যে ইউক্রেন আর ন্যাটোতে যোগ দিতে পারবে না এবং ইউক্রেনের যে সেনাবাহিনী থাকবে তার সেনা সদস্য মাত্র ৬ লাখে সীমিত রাখতে হবে এবং এর জন্য এই সংবিধানটা সংশোধন করতে হবে। আর সংবিধান সংশোধন করতে গেলে তার ১০০ দিনের মধ্যে একটা নির্বাচন করতে হবে, সংসদ গঠিত হবে নতুন একটি এবং প্রেসিডেন্ট গঠিত হবে, তারপরে সংবিধান সংশোধন হবে, গণভোট হবে, এরপরে এই শান্তি চুক্তিটা বাস্তবায়িত হবে। তো এরকম একটা পরিকল্পনা ছিল। আর বিনিময়ে রাশিয়াকে যুদ্ধ বন্ধ করবার বিনিময়ে যেটা দেওয়ার প্রস্তাব করা হয়েছিল যে রাশিয়ার উপর থেকে এ যাবৎকালে যত ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা আছে সেই অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে হবে এবং ২০১৪ সালে এই G7 থেকে, তখন ছিল G8, রাশিয়াকে বের করে দেওয়া হয়েছিল ক্রিমিয়া দখল করার এই অভিযোগ এনে তাকে বের করে দিয়ে, যেটা এখন G7 হয়েছে। তো রাশিয়াকে পুনরায় সেই জি কান্ট্রিভুক্ত দেশগুলোতে অন্তর্ভুক্ত করা হবে, যেটা পুনরায় হবে G8। তো এই প্রতিশ্রুতিটা রাশিয়াকে দেওয়া হয়েছে। তো এখন এটা সেই তখন ২০ নভেম্বর যখন পত্রপত্রিকায় প্রকাশিত হলো এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও স্বীকার করা হলো ডোনাল্ড ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা, তখন ইউরোপ এবং ইউরোপীয় ইউনিয়ন, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের এবং ইউরোপীয়ভুক্ত দেশ, ঠিক ইউরোপীয় ইউনিয়ন নয়, ইউরোপীয় কমিশনভুক্ত দেশ যতগুলো রয়েছে, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো রয়েছে ফ্রান্স, জার্মানি, এরা এটাতে আপত্তি জানায় এবং তারা বলে যে এটা একটা রাশান প্রভাবিত বা রাশান ঘেঁষা বা প্রেসিডেন্ট পুতিনের একটা
সাথে লিয়াজও করে এই প্রস্তাবটা ডোনাল্ড ট্রাম্প পেশ করেছেন, যার ফলে এই দেশগুলো, ইউরোপীয় সকল দেশগুলো মিলে তারা 23 নভেম্বর একটা পাল্টা প্রস্তাব দেয় এই 28 দফা শান্তি পরিকল্পনার বিপরীতে। তো তখন সেখানে অন্তর্ভুক্ত করা হয় ইউক্রেনের জন্য যে ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার পথটা খোলা রাখতে হবে এবং এই সৈন্য সংখ্যায় ইউক্রেনের 6 লাখের পরিবর্তে 8 লাখ রাখতে হবে এবং ভূখণ্ডে কোনো ছাড় দেওয়া চলবে না। যে অঞ্চলগুলো রাশিয়া দখল করেছে সেগুলোকে অসামরিক এলাকা হিসাবে ঘোষণা করতে হবে, সেখান থেকে উভয় পক্ষই সৈন্য সামন্ত সরিয়ে নেবে এবং এভাবে অনেকগুলো কাউন্টার প্রস্তাব দেওয়ার ফলে সেই ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব 28 দফা প্রস্তাবটা সীমিত হয়ে এটা 20 দফাতে রূপান্তরিত হয়। তো এই 20 দফা পরিকল্পনাটা 24 ডিসেম্বর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি এটা প্রকাশ করেন। তো সেখানে মূলত দুটো বড় বিষয় ছিল। প্রথমত হচ্ছে ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি। তো এখানে ইউক্রেনের জন্য যে নিরাপত্তা গ্যারান্টির প্রস্তাব করা হয়েছে তাতে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র এবং যারা এই চুক্তির গ্যারান্টর হবে তারা ন্যাটো স্টাইলে ইউক্রেনকে এই সিকিউরিটি গ্যারান্টিটা দিবে, নিরাপত্তা গ্যারান্টি দিবে, যাতে কখনো যদি রাশিয়া আবার আক্রমণ করে তাহলে এই দেশগুলো সেই ন্যাটোর আর্টিকেল 5-এ যেভাবে বলা আছে ঠিক এই দেশগুলো, গ্যারান্টর রাষ্ট্রগুলো তখন রাশিয়াকে এটা প্রতিরোধ করার জন্য যুদ্ধ শুরু করবে। তো এই ধরনের এই সিকিউরিটি গ্যারান্টিটা প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি চাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের কাছে অন্তত 30 থেকে 50 বছরের জন্য, আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মত হয়েছেন মাত্র 15 বছরের জন্য। এছাড়া ইউক্রেনের এই নিরাপত্তা গ্যারান্টির জন্য পর্যবেক্ষক হিসাবে একদল সেনাদল থাকবে এবং কিছু রাডার সিস্টেম থাকবে যাতে রাশিয়ার সামরিক গতিবিধিগুলো লক্ষ্য করা যায়। তো একটি দিক ছিল এই যে প্রেসিডেন্ট জেলেনস্কি 24 ডিসেম্বর 20 দফা যে শান্তি পরিকল্পনা পেশ করেন, সেখানে বলা হচ্ছে যে আগে শান্তি চুক্তি হবে না, আগে হবে যুদ্ধবিরতি। যুদ্ধবিরতি যখন হবে, যুদ্ধবিরতির পর এই নির্বাচন অনুষ্ঠিত হবে, সংবিধান সংশোধন হবে, তার উপরে গণভোট হবে, তারপরে চূড়ান্ত শান্তি চুক্তি হবে। তো এই ধরনের একটা আপত্তি রয়েছে এবং সেটা নিয়ে দর কষাকষি বা দেন দরবার হচ্ছে। তো এতে রাশিয়ার একটা বড় আপত্তি রয়েছে। রাশিয়ার মূলত আপত্তির দুটো, একটা হচ্ছে ইউক্রেনের জন্য যে নিরাপত্তা গ্যারান্টির কথা বলা হচ্ছে, তো ঠিক সেই আদলে রাশিয়া ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি দেবার জন্য অন্যান্য দেশ চুক্তিবদ্ধ হবে, পশ্চিমা দেশগুলো বা ন্যাটোভুক্ত দেশগুলো, এটা রাশিয়া চাইছে না। আর রাশিয়া আরও একটি জিনিসে আপত্তি জানিয়েছে, যে রাশিয়া বলছে যে প্রথমে শান্তি চুক্তি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হবে, এটা হতে হবে এবং কোনো ধরনের যুদ্ধবিরতি এখানে চলবে না, শুরুতেই একটা চূড়ান্ত শান্তি চুক্তি প্রয়োজন। তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট পুতিনের মধ্যে আলাস্কায় সেপ্টেম্বরে যে বৈঠকটা হয়েছিল, সেখানেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন তখন প্রেসিডেন্ট পুতিন সেটা নাকচ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে প্রথমতই এই ভূখণ্ডর বিনিময়ে চূড়ান্ত শান্তি প্রস্তাব হতে হবে এবং চূড়ান্ত শান্তি চুক্তি হতে হবে। তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে দোনবাস অঞ্চলে যে যতটুকু এলাকা রাশিয়া দখল করে রয়েছে, তো ওই বৈঠকে প্রেসিডেন্ট পুতিন সমগ্র দোনবাস অঞ্চল, মানে যে এতদিন 4 বছর প্রায় যুদ্ধ করে ইউক্রেন যতটুকু ভূখণ্ড ধরে রেখেছে বা যে শহরগুলো, সেগুলোও ছেড়ে দিতে হবে, অর্থাৎ পুরো সেই দোনবাস অঞ্চলের নিয়ন্ত্রণটা রাশিয়া নিতে চায়। তো এটাই ছিল এবং এটা এখনও এই আপত্তির বড় কারণ হয়ে রয়েছে। তো এখন এই অবস্থায় যেহেতু একটা চূড়ান্ত আলোচনা চলছে এবং দর কষাকষি চলছে, তো আগামীতে এই 2026 সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট জেলেনস্কি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরা আবার ওয়াশিংটনে বসবেন এবং তাদের সাথে ইউরোপীয় নেতারাও যোগ দিবেন। তো সেই বৈঠকে একটা আবার বিশ্ববাসীর নজর থাকবে। তো এখন প্রশ্ন হলো যে ওই জানুয়ারিতে যখন বৈঠকটা হবে আর কিছুদিন পর, তো সেটাতে একমত হওয়ার সম্ভাবনা কতটুকু, বা এই ইউক্রেন যুদ্ধবন্ধে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা কতটুকু, তো এটা বলা যায় যে প্রায় 80-90 ভাগ একটা সম্ভাবনা রয়েছে, এটা হয়েই যাবে। এর একটা কারণ আছে, যদি প্রশ্ন করা হয় যে এর কারণটা কি, এর কারণ হলো যে এই মুহূর্তে আর ইউক্রেনের জন্য কোনো অপশন নাই, কেননা যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আর সামরিকভাবে সাহায্য দেবে না এবং অর্থ ব্যয় করবে না, যুদ্ধ ব্যয় করতে চায় না। তো এই কারণে ইউক্রেনকে মেনে নিতেই হচ্ছে। তাছাড়া ব্যাটেল ফিল্ডে ইউক্রেন ক্রমাগতভাবে রাশিয়ার দ্বারা কোণঠাসা হতে হচ্ছে। এ কারণে এটা ইউক্রেনের ভূখণ্ড যদি 5 ভাগের 1 ভাগ ভূখণ্ড চলেও যায়, তাকে এটা মানতে হচ্ছে। আর আরও একটা বড় যে কাজটা যুক্তরাষ্ট্র, ইউরোপ
এবং ইউক্রেন তারা দেখতে পেল যে রাশিয়ার বিরুদ্ধে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটা মূলত কাজ করলো না। এটা কাজ করার না করার অন্যতম একটা বড় কারণ হলো রাশিয়ার যে তেল গ্যাস যে একটা ভান্ডার রয়েছে সে চীনের কাছে এটা বিক্রি করতে থাকে এবং ভারতের কাছেও বিক্রি করতে থাকে, যার ফলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার অর্থনীতিকে দমিয়ে রাখা যায়নি। তো এখন যদি এই চুক্তিতে যে শান্তি চুক্তিটা ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনস্কি যেটা নিয়ে কাজ করছেন, তো সেটা যদি বাস্তবায়িত না হয় দীর্ঘদিন এই যুদ্ধ চালিয়ে রাশিয়ার বিরুদ্ধে কোনো লাভ হবে না। তাহলে আরও একটি প্রশ্ন আসবে যে তাহলে এখন ইউরোপ কি করবে? তো এখানে এখন বোঝাই যাচ্ছে যে ইউরোপ বেশ শঙ্কায় রয়েছে, কারণ ইউক্রেন মনে করে যে এই রুশ আগ্রাসনটা বৃদ্ধি পাবে, ইউক্রেনের ভূখণ্ড থেকে এটা আরও ছড়িয়ে পোল্যান্ড আক্রান্ত হতে পারে এবং আরও যেগুলো স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো রয়েছে তারাও আতঙ্কে রয়েছে যে তাদের দিকে ওটা সম্প্রসারিত হতে পারে। এবং তারা রুশ আগ্রাসনের আরও একটি ভয় পাচ্ছে, সেটি হচ্ছে পশ্চিম ইউরোপের যে দেশগুলো রয়েছে, যে সমস্ত ক্ষমতাসীন দল রয়েছে সেখানে রাজনীতিতে একটা আমূল পরিবর্তন ঘটবে এবং এখানে ঠিক ফার রাইট গ্রুপ যেগুলো রয়েছে, রাজনৈতিক দল রয়েছে, তাদের উত্থান ঘটবে এবং পশ্চিম ইউরোপের এতদিন যে লিবারেল রাজনীতি ছিল সেটার অবসান ঘটবে। এটা থেকেও তারা একটা ভয়ে ভীত হয়ে রয়েছে। তাহলে এখন প্রশ্ন আসে যে এটা মোকাবেলার জন্য ইউরোপ এখন বা ইউরোপের দেশগুলো কি করবে? তো প্রথমত তারা মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে সামরিক এবং অর্থনৈতিক নির্ভরতাটা কমিয়ে দিবে এবং বিশেষ করে সামরিক শক্তিতে তারা স্বনির্ভর হয়ে উঠতে চাইবে। এটারই আমরা লক্ষণ দেখতে পাচ্ছি যে জার্মানি ইতিমধ্যেই এই ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর থেকে তাদের ডিফেন্স ব্যয়টা, প্রতিরক্ষা খাতে ব্যয়টা বাড়িয়ে তুলছে এবং তাদের সেনাবাহিনীকে শক্তিশালী করবার জন্য নানা পদক্ষেপ দিচ্ছে এবং ইউরোপের আরও অন্যান্য দেশও করছে। তো এই একটা দিক ইউরোপের দেশগুলো অবলম্বন করবে, এই ধরনের কৌশল। এর পাশাপাশি এই সারা বিশ্বব্যাপী তাদের এই ভূরাজনৈতিক, কৌশলগত এবং সামরিক, অর্থনৈতিক এগুলোর সম্পর্কগুলো তারা রিসাফল করবে। যার একটা নমুনা দেখতে পাওয়া গেল যে তুরস্কের সাথে ইউরোপের বিভিন্ন দেশ এখন বহুমুখী সামরিক চুক্তি করছে এবং তুরস্কের যে স্ট্র্যাটেজিক পয়েন্ট রয়েছে সেখানে মনে করছে যে এদিক দিয়ে তুরস্কের সাথে যদি একটা সুসম্পর্ক রাখা যায় তাহলে রাশিয়ার আগ্রাসনটা মোকাবেলা করা ভবিষ্যতে সহজ হবে। এছাড়া যেটা ইউরোপের দেশগুলো করবে, তারা চীন এবং ইরানের মতো শত্রু দেশগুলোর সাথেও তারা উষ্ণ সম্পর্ক গড়ে তুলবে। ইতিমধ্যেই চীনের সাথে তারা ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছে। তো আগামী দিনে তারা ইরানের সাথেও এই ধরনের একটা সম্পর্ক গড়ে তুলবে। বিশেষ করে এইগুলোর পাশাপাশি সমগ্র এশিয়া জুড়ে এবং আফ্রিকা জুড়ে যে দেশগুলো তো রয়েছে, যেগুলোকে আগে ইউরোপ বাঁকা চোখে দেখত, তাদের সাথে সম্পর্ক গড়ে তুলবে। মুসলিম দেশগুলোর সঙ্গে বিশ্বব্যাপী ভালো সুসম্পর্ক গড়ে তুলবে এবং এশিয়ার ক্ষেত্রে তারা পাকিস্তান এবং ভারত উভয় দেশের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবে। তো এটাই হবে ইউরোপের আগামী দিনের কৌশল। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।